স্টুডেন্ট যাওয়ার পরে যদি আপনি তাকে সঠিকভাবে গাইড করেন, এইটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তার কাছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার একটা অংশ আমি চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে, যারা আমাদের সমাজের একটা অংশ, তাদের জন্য আমি খরচ করি। দর্শক, অনেক প্রবাসী দেশে ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের একজন হচ্ছেন প্রবাসে পরবাসের আজকের অতিথি। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে পুরো সময় জুড়ে আমি আছি মাসুক সিদ্দিক, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং উদ্যোক্তা জনাব মিজানুর রহমান মিজান। স্বাগতম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, এবং সত্যিকার অর্থে আপনাকে আজকে আমাদের এই আয়োজনে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমরা আশা করছি যে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি RTVকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আবারও। স্যার, সম্প্রতি প্রবাসী সম্মাননা, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আপনি পেয়েছেন এক্সপার্টাইট অনার অ্যাওয়ার্ড 2025। এই সম্মাননা আসলে আপনার জীবনে কেমন গুরুত্ব বহন করে? সম্মাননা জীবনে অনেক পেয়েছি। প্রতিটি পুরস্কার একটা আনন্দের মাত্রা যোগ করে জীবনে। তো এই সম্মাননা যেহেতু রাষ্ট্রীয় সম্মাননা, এটা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সিলেটের ডিসি সাহেব, আমাদের প্রবাসী যারা রয়েছে সিলেটে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা রয়েছে তাদেরকে অনার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই ওইটা মানে আনন্দের আরেকটা মাত্রা বাড়িয়ে দিয়েছে পুরস্কারের জীবনে। দায়বদ্ধতা মনে হয় বেড়ে গিয়েছেন। এমনি তো আছি, কাজ করতেছি, তবে দায়বদ্ধতার পাশাপাশি নিজেকে একটু গর্বিত মনে করছি। এবং এই কাজটাকে মূল্যায়ন যদিও দেরিতে হয়েছে, স্বাধীনতা তো সর্বপ্রথম হয়েছে, তারপরেও আমি মনে করি যে শুরুটা হয়েছে। প্রতিটি জেলায় যেন সেটা শুরু হয়, প্রতিটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেন শুরু হয়, সেই জন্য আমার অনুরোধ থাকবে। একদমই তাই, আমরাও তাই আশা করছি। এবং একই সাথে স্যার, আমরাও আসলে আপনার এই আনন্দের সমান ভাগিদার। আপনার এই প্রাপ্তি আমাদেরকেও আনন্দিত করছে। এবং একই সাথে এই সফল মানুষটার শৈশবটা একটু জানতে চাইবো। শৈশব সম্ভবত আপনার কাছে ভীষণ সুন্দর একটা সময়, এবং সেই স্মৃতিতে আপনি এখনো মানে বিভিন্ন গল্প, বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় বলে থাকেন। একটু শুনি আপনার মুখ থেকে। দেখেন, আসলে শৈশবটা শুরু হয়েছে সেই স্কুল জীবনে, যখন সিলেট সরকারি পাইলট স্কুলের ছাত্র ছিলাম, তখন থেকে কিন্তু আমি খেলাধুলার সাথে খুব জড়িত ছিলাম। সব সময় কিন্তু আমি একটু প্রাণচঞ্চল মানুষ ছিলাম জীবনের শুরুতে। তো খেলাধুলা করেছি, কলেজ টিমে খেলেছি, ইউনিভার্সিটি টিমে খেলেছি, চিটাং ইউনিভার্সিটি টিমে খেলেছি, সিলেট জেলা দলে খেলেছি। এবং সবচাইতে বড় জিনিস যেটা হয়েছে, যেই এলাকায় আমি জন্ম নিয়েছি, আমরা বড় হয়েছি, সেটা হচ্ছে যে সিলেটের একটা অত্যন্ত কি বলবো ভালো এবং একটা শহর, যেখানে মীরাবাজার আকপাড়া, যেটার নাম বর্তমানে মৌসুমী দেওয়া হয়েছে, সেইখানে জন্ম আমাদের। দেখেন, আসলে কি হয়, প্রথমে ছিলাম ফুটবল খেলোয়াড়, পরবর্তীতে কিন্তু হকিতে যাই, এবং শেষ পর্যায়ে ঢাকা মোহামেডানে খেলেছি, আবাহনীতে খেলেছি, আবাহনী ক্যাপ্টেন্সি করেছি, পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান এইসব দলের এগেনস্টে খেলেছি। কিন্তু ওই যে ভাগ্যে যেটা লেখা আছে ওইটাই হবে আপনার। এত কিছুর পরে আমার কোনো প্রাপ্তি ছিল না। আচ্ছা, পারিবারিকভাবে বলেন, যদিও আমাদের বাড়িটা হচ্ছে সিলেটের সম্ভ্রান্ত যে এলাকা রয়েছে, বিশ্বনাথ থানার কালীজুড়িতে, আমি 2 বছর বয়সে কিন্তু সিলেটে এসেছি। আমরা প্রায় 65 বছর যাবৎ সিলেট শহরে বসবাস করছি। বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তো ওইদিকে আমরা সচ্ছল ছিলাম, আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কোনো সময় অভাব ফিল হয় না, কিন্তু ওই যে ভাগ্যের একটা যেখানে লেখা আছে ওইখানেই যেতে হবে। আচ্ছা, তো লন্ডনের যাত্রাটা শুরু হয়েছিল 2084-তে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আমাদের সিলেটে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল, একটা হোটেল ছিল আমাদের সবচাইতে বড় এবং সুনামধন্য হোটেল, পরবর্তীতে হিল টাউন হোটেল, এটা পরবর্তীতে আমরা বিক্রি করে দিই। ওই হোটেল থাকার সুবাদে কিন্তু আমি এত অল্প বয়সে লন্ডন যাওয়ার সুযোগ হয়েছিল। দারুণ একটা ব্যাপার। 84-তে। এবং এত সুন্দর করে আপনি বলছেন, আপনার কথার মধ্যে আসলে কোনো কথাই আমি বলতে পারছিলাম না। আমরা যতদূর জেনেছি যে আপনি লন্ডনের ম্যানচেস্টারে আছেন। জি। এই যে ম্যানচেস্টারের জার্নি, আপনি বলছিলেন যে 1984 সাল থেকে শুরু হয়েছিল আমার যাত্রাটা লন্ডনে। 84, তারপরে সেটেল হই 1989। আচ্ছা। এবং এই দীর্ঘ সময় অনেকবার দেশে এসেছেন, দেশ থেকে গিয়েছেন, কিন্তু এই যে দেশে আসা, দেশ থেকে যাওয়া,
অবশ্যই সুন্দর স্মৃতি আছে, পাশাপাশি এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো আপনাকে ভাবিয়েছে, বা এমন কিছু বিষয় আপনার সামনে এসেছে যে বিষয়গুলো নিয়ে আপনার মনে হয়েছে যে কথা বলা উচিত, এবং সেই কথাগুলো বলতে বলতে এখন আপনারা আসলে সেই বিষয়গুলো অনেকখানি গুছিয়ে এনেছেন। আমরা আসলে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বিভিন্ন সময়, সেই জায়গা থেকে একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে দেখেন, আমি তো প্রিটি মাচ ফ্রিকুয়েন্ট ফ্লায়ার, আমি দেশে খুব আসা যাওয়া করি, অন্ততপক্ষে একবার হলো না দেশে আসি। তো আমরা বিদেশে যারা আসি, বিশেষ করে আমরা দেশে বড় হয়েছি, দেশের জন্য খেলাধুলা করেছি, দেশে বাবা মা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, দেশের যে টান সেটা খুব ফিল করি, খুব অনুভব করি দেশে। এই যে আসা যাওয়া, বিশেষ করে আমাদের যে এয়ারপোর্টের যে সমস্যাটা, এটা তো একদিনের না, উই ডিডন্ট এক্সপেক্ট যে একদিনের সমাধান হবে। তো আমাদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সব সময় কথা বলি। প্রবাসে যারা আছে আমরা কি চাই? আমরা চাই যে আমাদের দেশটা সুন্দর হোক, সুখী হোক, সমৃদ্ধি হোক, এটা আমাদের প্রথম। আচ্ছা, কিন্তু আমাদের ইন রিটার্ন আমাদের চাওয়া পাওয়া কি থাকে? আমাদের চাওয়া পাওয়া থাকে যে এখানে আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের পরিবার রয়েছে, এবং আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে দেশে গেলে দে ফিল সিকিউরড, আমাদের ইনভেস্টটা যেন সিকিউরড হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আপনারা বাংলাদেশে যারা আছেন, অনেক মানুষই আসলে দেশপ্রেম বলতে কি জিনিস সেটা বুঝে না, উপলব্ধি করে না। যারা বাইরে গেছে, যারা দেশের প্রতি টান রয়েছে সেটা। আমি এয়ারপোর্টের বিষয়টা সরাসরি আসছি আপনার কাছে, আমি প্রসঙ্গ টানলাম এই জন্য যে আমি যখন আসি এয়ারপোর্টে, যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আমি না, যখন দেখি মানুষের সমস্যা হয় তখন আমরা আওয়াজ দিই। মূলত কি কি ধরনের অসঙ্গতি দেখেছেন? অসঙ্গতি তো শুনেন, অসঙ্গতি এয়ারপোর্টে যেটা ছিল এটা আপাতত ভালো, আলহামদুলিল্লাহ। ওই যে ডিজিটাল টেকনোলজির কারণে এখন ভিডিও ফুটেজ আছে, ইমেজ আছে, ইলেকট্রনিক মিডিয়া, এখন সবাই কিন্তু সাংবাদিক, যার কাছে ক্যামেরা আছে সেই কিন্তু অসঙ্গতিটা তুলে ধরছে, এইটা হচ্ছে পজিটিভ সাইড। কিন্তু এয়ারপোর্টের সমস্যা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যে আমাদের একমাত্র যেটা লাল সবুজ পতাকা বহন করে, যেটা নিয়ে আমরা প্রাউড ফিল করি যে অ্যাজ এ বাংলাদেশি, সেই ফ্লাইটটা 2006 সাল থেকে ম্যানচেস্টার টু সিলেট শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই নিয়ে 4 বার বন্ধ হয়েছে। কিন্তু আমরা জাতি হিসাবে এতটা লজ্জিত আমরা যে নিজের দেশের এয়ারলাইন্স আমরা চড়বো, বেশি পয়সা দিয়ে চড়ি, তারপরে আবার আন্দোলন করে ওইটা আদায় করতে হয়। বিমান কিছুদিন পর পর তারা ফ্লাইট বন্ধ করে, আবার আমরা আন্দোলন করি, আবার শুরু করে। ইদানিং হয়েছে তারা গত মাসে ওনারা বিমান অথরিটি হঠাৎ একটা উইদাউট এনি নোটিস অলরেডি তারা এপ্রিল মে পর্যন্ত টিকিট বিক্রি করে ফেলছে, হঠাৎ বন্ধ করছে, যে বলছে যে ফেব্রুয়ারির পরে কোনো ফ্লাইট ম্যানচেস্টার যাবে না। বিভিন্ন অজুহাত ওনারা দেখেছেন, এয়ারক্রাফট সংকট, মেনটেনেন্স, তারপরে এই যে অন্যান্য সমস্যা, টেকনিক্যালি। যে দেখেন গত 5 মাস যাবৎ প্রফিট হচ্ছে 350,000 বাঙালি, শুধু বাংলাদেশি 350,000 এই রুটে প্রফিট হচ্ছে। কিন্তু হঠাৎ বন্ধ হওয়ার কারণে যখন আমরা আন্দোলন করি তখন তারা 4 সপ্তাহ পিছাইছে, তার মানে 1 মার্চ আবার বন্ধ হবে। আমাদের আন্দোলনটা আরো বেগবান হচ্ছে। সিলেটে এমন কোনো নেতা নেই যারা কথা বলতেছে না, ইংল্যান্ডে এমন কমিউনিটি নেই যারা এটা আওয়াজ দিচ্ছে না। সবার এক দাবি, এটা রিস্টেট করতে হবে। আমরা আগে এক ধরনের আন্দোলন ছিল, এখন আন্দোলনে আমরা সোচ্চার। আমাদের আন্দোলন এখন একটা না, আমাদের আন্দোলন দুইটা। একটা হচ্ছে এই ফ্লাইটটা রিস্টেট করতে হবে, যেহেতু প্রফিটেবল। আপনারা ইউ ক্যানট ব্রিং দিস ফ্লাইট টু সমওয়্যার এলস। আমরা শুনতেছি যে দে আর ব্রিঙ্গিং ইন তারা পাকিস্তানি করাচি রুটে শুরু করবেন, করেন, কোনো আপত্তি নাই। আপনাদের যে রুটটা প্রফিট হচ্ছে সেইটা বন্ধ করে আবার পাকিস্তানের রুটটা শুরু করবেন, এটা তো হতে দেওয়া যায় না। এখানে শুধু ইনভেস্টমেন্ট না, আমাদের ছেলে মেয়েদের শিকড়ের টান রয়েছে, তাদেরকে আমাদের চতুর্থ প্রজন্মকে দেশমুখী করতে হলে আমাদের এই ফ্লাইটের ভূমিকা অনস্বীকার্য। স্যার, আপনার আসলে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলার যে গুণটা রয়েছে, একই সাথে মেলবন্ধনের একটা গুণও আপনার রয়েছে। আমরা যতদূর জেনেছি যে আপনি একজন প্রবাসী হিসেবেও ব্রিটিশ সমাজে বাংলাদেশি যে কমিউনিটি, সেই কমিউনিটি তৈরি এবং তাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে বেশ কিছু কাজ করেছেন, একটু শুনবো। কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ, প্রায় চ্যারিটি কাজ করতেছি, অলমোস্ট মোর দেন 44 ইয়ার্স, বুঝছেন। এটা আমার একটা প্যাশন, এটা একটা আমার আত্মতৃপ্তি, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য চ্যারিটি কাজ করি। কমিউনিটিকে ইউনাইটেড করার জন্য বা কমিউনিটিকে মেসেজ দেওয়ার জন্য আমি টেলিভিশনে উইদাউট এনি এক্সপেন্স, উইদাউট এনি স্যালারি, আই বিন ওয়ার্কিং মোর দেন 26 ইয়ার্স, বুঝছেন। এটা আমি মনে করি একটা
কমিউনিটির আমি একটা সেবা দিচ্ছি। তো এই সব কাজের মাধ্যমে আমার সৌভাগ্য হয়েছে যে ধরেন সবাইকে নিয়ে আমি একজন টিম লিডার হিসাবে একটা আই হসপিটাল প্রতিষ্ঠা করেছি সিলেটে, আমরা গোয়াইনঘাটে। গোয়াইনঘাটে প্রায় 12 বছর আগে। এটার কিন্তু সব ক্রেডিট গোজ টু ব্রিটেনে যারা কমিউনিটি রয়েছেন, জাস্টেল ফাউন্ডেশনের যারা চালিকা শক্তি রয়েছেন, যারা জাস্টেল ফাউন্ডেশনকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, কেউ মেধা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, সবার ক্রেডিট কিন্তু এই জাস্টেল ফাউন্ডেশন। আজকে আমরা এই হসপিটাল প্রতিষ্ঠা করেছি, এটার নাম যেহেতু আমি রোটারি ইন্টারন্যাশনালের সাথে জড়িত, কোনো একটা রিজনে ওনাদেরকে আমি ভিজিট করিয়েছি এবং রোটারি ইন্টারন্যাশনাল এগিয়ে এসেছে, আমাদের ফান্ডিং দিয়েছে ইকুইপমেন্টের জন্য, যার জন্য এটার নাম হচ্ছে, নতুন নামকরণ হচ্ছে জাস্টেল প্রাইড রোটারি আই হসপিটাল। এই যে আপনি বলছিলেন যে সবাই মিলে আসলে এই কাজটা করছে, কিন্তু কেউ কেউ তো আসলে নেতৃত্বের জায়গায় থাকতে হয়, তাছাড়া হয়তো বা সেই কাজটা বা সেই বিষয়টা বেগবান হয় না যে কাজটাই আপনি করছেন। এই যে নেতৃত্ব দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যাও নিশ্চয়ই আপনি পোহাতে হয়েছে, একটু ছোট্ট করে শুনি দু একটা। আসলে সমস্যা যেটা ছিল, যে প্রথম সমস্যাটা হচ্ছে যে আমাদের কমিউনিটিকে বোঝাতে হবে। এই যে বোঝানোর যে ক্ষমতাটা, এটা সবার সম্ভব হয় না। হোয়াট হ্যাপেন ইন দিস ইন ইউকে, বাংলাদেশি কমিউনিটি যারা আছে, আপনারা জানেন যে একদম সবাই জানে আমি স্পষ্টবাদী মানুষ, আমি যা বলি স্ট্রেট বলি। আমাদের কমিউনিটিতে কি হচ্ছে, আমরা কিন্তু সব বাংলাদেশের কিছু মানুষ কিন্তু একটু কিন্তু খুঁজে মানুষের। জি জি জি। আপনি যখন একটা মানুষকে খুব বেশি আদর করবেন, ও যদি বাসায় গিয়ে বলে যে সিদ্দিক ভাই আমারে খুব আজকে তো এমন ট্রিট দিছে, এত ভাল লাগছে বা এত আদর সমাদর করছে, আরেকজন বলবে এটা কোনো একটা স্বার্থ আছে, কোনো একটা মতলব আছে, নাইলে এত হঠাৎ সিদ্দিক ভাই। তো এই ধরনের চ্যারিটি কাজ করতে গিয়ে আমার জীবনে অনেক খারাপ এক্সপিরিয়েন্সও আছে। মানুষের গসিপ শুনতে হয়েছে, আমার ফ্যামিলিরা, আমার বাচ্চা ছেলে মেয়েরা আপসেট হয়েছে। এইগুলা পরিত্রাণ, কারণ আমি জানতাম যে এটা আমি করতেছি ইটস এ গুড ইন্টেনশন ফর দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ইন্টেনশনের মালিক ছিলেন আল্লাহ, যার জন্য আমি সফল হয়েছি। এমন সফল হয়েছে যে আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি যেটা চাই ওইটা আল্লাহ দিয়ে দেয়। যেদিকে আমার ছেলে আছে, 2 ছেলে 1 মেয়ে, তারা ভালো লেখাপড়া করার পর চাকরি করতেছে, ছোটো ছেলে স্কুলে যাচ্ছে। তো আমার ওয়াইফ গৃহিণী আমার অনেক সাপোর্ট করেন, সব মিলিয়ে আমি অত্যন্ত সুখী মানুষ। আমার মানে আল্লাহর কাছে আমি সব সময় শুকরিয়া আদায় করি যে যেটা আমি চাই ওইটা আল্লাহর পক্ষতে এমনিতেই হয়ে যায়। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত, একটি কথাই আছে। আপনার কথা থেকে আসলে সেই লাইনটাই আমার কেন যেন মনে পড়লো। কিন্তু প্রকৃতই যারা আসলে মানুষের জন্য করতে চায়, দেশের জন্য করতে চায়, তাদেরকে আমার মনে হয় কোনো দুঃখ দিয়েই দমানো যায় না, তারা অদম্য। হ্যাঁ, ওইটাই, বিড়ালের গলায় তো ঘন্টা বাজতে হবে, তাই আমি ভাবছি ওই রুলটা আমি প্লে করছি। এরই ধারাবাহিকতায় কি জাস্ট হেল্প ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করা হলো? না, জাস্ট হেল্প ফাউন্ডেশন আসলে তখন যখন আমি লন্ডনে 1999-এ আমি টিভিতে কাজ শুরু করলাম অ্যাজ এ রিপোর্টার হিসেবে, ওই যে লোকাল কমিউনিটি রিপোর্টার। পরবর্তীতে আমি ওই যে আমাদের টেলিভিশনে ফান্ড রেজিং হতো বাংলাদেশের বিভিন্ন অসহায়, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষ বা স্কুল, মাদ্রাসা, কলেজের জন্য। তখন আমি কিন্তু আমার ওই টিভি অ্যাপিয়ারেন্স হিসাবে গেস্ট হিসাবে ওনারা নিতেন প্রায় বিভিন্ন চ্যানেল। তো আমি একদিন ভাবলাম যে আমি তো অন্য জনের সাথে জন্য ফান্ড রাইজ করি, তো হোয়াই নট ডু সামথিং ফর কিপ দ্য লেগাসি ফর এভার। ওই যে আমার যাত্রাটা শুরু হয়েছিল, সেইখান থেকে আস্তে 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 2006 সালে আমি এটা প্রতিষ্ঠিত করি, জাস্টেল ফাউন্ডেশন। আচ্ছা, কি ধরনের কার্যক্রম পরিচালিত করেছেন? আমাদের কার্যক্রম লন্ডনে কিন্তু প্রথমে ছিল যে ট্রেনিং রিলেটেড, বাচ্চাদেরকে আমরা এডুকেশন রিলেটেড, যারা এটা সামার ক্লাব বলে, স্কুল মনে করেন বাচ্চারা যারা বিলো নেশনের কারিকুলাম, যারা তাদেরকে আমরা ইংলিশ, ম্যাথ, সায়েন্সে সাপোর্ট করতাম। বা ওইখানে মনে করেন এমনও হয়েছে যে একটা সাদা মেয়ে, তার ক্যান্সার হয়েছে, কিন্তু কোনো কারণে ওই দেশের ট্রিটমেন্ট গভর্নমেন্ট ফান্ড করছে না, ওইটার জন্য আমি ফান্ড রাইজ করেছি। তো আমি বিভিন্ন স্কুলের জন্য ফান্ড রাইজ করি, বিভিন্ন ক্লাব রয়েছে, তো এইটা আমার ব্যবসার মাধ্যমে তাদেরকে ফান্ড রাইজিং করি, আর এই চ্যারিটির মাধ্যমে কিন্তু এই হসপিটালটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে ব্যবসার মাধ্যমে চ্যারিটি ফান্ড রেইজ করেন। আপনার রেস্টুরেন্টের ব্যবসার যে প্রফিটটা আসে, সেখান থেকেও আমরা জানি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে সহযোগিতা করেছেন। একটু সেই গল্পগুলো শুনি। আসলে এই গল্পগুলো শুনলে হবে কি, যে সমাজে যে মানুষগুলো ভালো কাজ করতে চায় বা যারা এই ধরনের পজিটিভ একটা ভাইব সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়, তারা হয়তো উৎসাহিত হবে। আসলে দেখেন, এগুলা
আল্লাহ কিন্তু সবাইকে সব কাজ করায় না। একদম। এই যে আপনি এখানে প্রেজেন্টিং করতেছেন হোস্ট আজকের, এটা সবার পক্ষে কিন্তু সম্ভব না। একদমই তো তাই। আমি মনে করি যে এই যে চ্যারিটি কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে কে কোন কাজ উনি কাকে দিয়ে করাবেন। তো আমি সবসময় গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা। তিনি আমাকে যে এই সুযোগ করে দিয়েছেন। এই ব্যবসাটা আমার যে রেস্টুরেন্ট ব্যবসা, আপনারা জানেন ব্রিটেনের মতো জায়গায় আমি কিন্তু ওই যে যেটা আমরা বলি অ্যালকোহল বিক্রি করি না। তো আমি এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার একটা অংশ আমি চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে, আচ্ছা। যারা আমাদের সমাজের একটা অংশ, তাদের জন্য আমি খরচ করি। আর লন্ডনে বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন সোশ্যাল ক্লাব আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদেরকে এইটাতে আমি একটু সাপোর্ট করি। বিভিন্ন সময় আমি ফ্রি মিল দেই, যেমন মনে করেন 2টা টোকেন দিয়ে দিলাম রাফেল ড্রতে, ফ্রি মিল ফর 2 পারসন, কোনো সময় দিলাম 4 মিল ফর 4, অথবা আমি ক্যাশ পয়সা দিলাম। তো এই কমিউনিটিতে কিন্তু আমার শুধু ব্যবসার জন্য আমাকে চিনে না, আমাকে তারা খুব সাপোর্ট করে বা ভালোবাসে বিকজ অফ দোজ কাইন্ড অফ ওয়ার্ক। জি স্যার, এই গল্পগুলো তো অবশ্যই আমরা শুনবো, কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আমাদের আজকের আয়োজনে অতিথি আছেন, তার সাথে গল্প করছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার গল্পে। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে আপনি একটু বেশি কন্ট্রিবিউট করছেন, জাতি যাতে শিক্ষিত হয় বা শিক্ষার আলো যাতে সবার ঘরে ঘরে পৌঁছায়, এটাই কি উদ্দেশ্য, নাকি আরো গভীর কোনো উদ্দেশ্য আপনার আছে যেটা আসলে সমাজের জন্য হিতকর? আসলে গভীর কোনো আসলে এখন উদ্দেশ্য নাই, কারণ আপনি জানেন বয়সের সাথে আমি খেলোয়াড় ছিলাম, এখন যদি আমি আমার ছেলের সাথে দৌড়াই এটা সম্ভব হবে না। তো আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আইন নিয়ে কাজ করব, আমি আগেই বলেছি। শিক্ষা নিয়ে আসলে শুরু করেছিলাম, কিন্তু যাত্রাটা শুভ হয়নি, যার জন্য আমি সরে দাঁড়িয়ে যাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে সিলেটে একটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড লেভেল একটা স্কুল করব, যাতে শুধু যারা সম্ভ্রান্ত পরিবার রয়েছে, ধনীর দুলাল রয়েছে, তারা পড়বে না, অসহায় সুবিধা বঞ্চিত যারা মানুষ রয়েছে, যারা কোনোদিন কল্পনাও করবে না, যারা কম্পিউটার টাচ করবে বা এরকম স্বপ্ন দেখবে, তাদের নিয়ে পরিকল্পনা ছিল। কিন্তু আমি ওই সিলেটের যে প্রশাসন রয়েছে বা সিটি কর্পোরেশন রয়েছে, তাদের থেকে খুব একটা আমি ইন্টারেস্ট দেখি নাই, যার জন্য ওই জায়গাতে সরে দাঁড়িয়েছি। এবং আমি চ্যারিটি নিয়ে ব্যস্ত আছি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর সাথে আমি মোটামুটি কানেক্টিভিটি রয়েছে। এই যে আপনি বলছেন যে অনেক কিছু নিয়ে কানেক্টেড, তার মধ্যে অনেক প্রিয় একটা কাজ হচ্ছে আপনার সাংবাদিকতা, যেটাতে আপনি হয়তোবা নিজেকে অন্যভাবে আবিষ্কার করেন, যে আবিষ্কারের আনন্দটা আসলে অনেক। একটু এই গল্পটা শুনি, কিভাবে সাংবাদিকতার সাথে যুক্ত হওয়া হলো এবং কি কি কাজ করছেন? অনেক অনেক দূরে আমার স্মৃতিচারণ করাচ্ছেন। কি বলবো, আসলে 1999 সনে যখন ব্রিটেনে প্রথম স্যাটেলাইট বাংলা টিভি হয়, তখন কিন্তু লন্ডন থেকে এটা ব্রডকাস্ট হয়। আর আমরা তো লন্ডনের সিটির বাইরে ম্যানচেস্টারে থাকি, তখন ভাগ্যিস ওই চ্যানেলের মালিক কিন্তু ম্যানচেস্টারের। তো উনার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ওইখানে কমিউনিটি লিডার সুরাবুর রহমান ছিলেন, আরেকজনের নাম মইনুল আমিন বুলবুল। তো ওনাদের সাথে আমার খুব গুড রিলেশন। আচ্ছা। তো চ্যানেল খুঁজতেছে বায়োল্যাঙ্গুয়েজ, যিনি ইংলিশও জানবে বাংলাও পারে, বুঝছেন। ওই হিসাবে তারা কেউ পাচ্ছে না। তো আমাকে উনারা, আমার যে দুই বন্ধু আছেন সুরাবুর রহমান এবং মইনুল আমিন বুলবুল, ওনারা আমার বললেন যে এই চ্যানেল এসের মালিক যে ফিরোজ খান ছিলেন, উনি নাই আমাদের মাঝে, প্রয়াত, ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। তো ওনার আমাকে অফার দিলেন ওনাদের মাধ্যমে। তো আমি ওইটা প্রথমে আমার কাছে একটু মানে লুফে নেই নাই, আমি একটু গম্ভীর, ওইটা আমার খুব দুর্গম পথ মনে হয়েছে, খুব দুর্গম পথ মনে হয়েছে, কারণ আমি তো এই প্রফেশনাল, আই ওয়াজ এ ফর্মার হকি প্লেয়ার। তো হঠাৎ সাংবাদিকতা আসা আমার জন্য খুব সহজ পথ না। তো ইনশাআল্লাহ আমি শুরু করলাম। তো আমি যেহেতু লেখাপড়া করেছি দেশেতে, আমি গ্র্যাজুয়েশন করে দেশ থেকে এসেছি, চিটাগাং ইউনিভার্সিটিতে খেলেছি। তো আমার একটা বেসিক ধারণা ছিল যে আই ক্যান ম্যানেজ ইট। যখন আমি শুরু করলাম, মাশাআল্লাহ অনেকের চাইতে ভালো করলাম। তো আস্তে 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 এইভাবে, তখন একটা কথা না বললেই হয় যে এখন তো ডিজিটাল টেকনোলজি, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তখন একটা এই ধরেন এই প্রোগ্রামে আপনাকে রেকর্ড করলাম, নিজেই করতাম সব কিছু, রেকর্ড করলাম, তারপরে ওই ডিবি ক্যাসেটটা আবার পোস্ট অফিসে গিয়ে আমার নিজের পকেটের পয়সা দিয়ে ওইটা পোস্ট করে দিতাম। আর এডিটরের জন্য ইনস্ট্রাকশন থাকবো যে এই 1 মিনিট 27 সেকেন্ডের ভিডিওটা দিলাম বা 2.5 মিনিটের ফুটেজ দিলাম, এখানে 17 সেকেন্ডে প্রেজেন্টার, 19 সেকেন্ড 28 সেকেন্ডে অনুষ্ঠানের সভাপতি, এইরকম ইনস্ট্রাকশন দিয়া তারপরে নিউজটা পাঠানো হতো। তো আমি কিন্তু খুব প্রাউডলি
মানে আমি বলতে পারি বা বলি আমার নিজেকে যে আমি ধন্য মনে করি। এই টেলিভিশনকে আসলে আমার এই ব্রিটেনে কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে বাংলা টিভি আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিল প্রথমে। এখন যদিও আমি চ্যানেল এসে আছি, গত 16 বছর যাবৎ চ্যানেল এসের ব্যুরো চিফ হিসেবে দায়িত্বে আছি। এই টেলিভিশনের কাজের সুবাদে আসলে কিন্তু এই হসপিটালটা করা আমার পক্ষে সহজ হয়েছে, কারণ এখন আমার অডিয়েন্স অনেক বেশি। আচ্ছা, ব্রিটেনে প্রতিটি শহরে কোনো না কোনোভাবে আমি চ্যারিটি বলেন, জার্নালিস্ট বলেন, ব্যবসায়ী বলেন, আমারে কোনো না কোনোভাবে কমিউনিটি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এর জন্য আমি কমিউনিটির কাছে সো গ্রেটফুল, রিয়েলি গ্রেটফুল। এবং আপনি কমিউনিটির জন্য কাজ করেছেন, তারা সেটা আসলে অনুভব করেছে কোনো না কোনোভাবে, এটা আমি বিশ্বাস করি। ওনারা জাস্টিফাই করবে। একদমই স্যার। এই যে কমিউনিটিতে কাজ করছেন বা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন, ব্যবসাও করছেন, এত কাজের ফাঁকে যখন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে কোনো শিক্ষার্থী বা যে নতুন যাচ্ছে, তার জন্য আসলে আপনার কি মনে হয় যে ওখানে যাওয়ার পর কি কি বিষয়ের দিকে তার খেয়াল দেওয়া উচিত? আসলে দেখেন, আমি প্র্যাকটিক্যালি যেসব ছেলেরা রিয়েলি স্ট্রাগল করে তাদের আমি কিন্তু ওপেনলি বলতেছি আমি সাপোর্ট করি। অনেককে করেছি, এরকম হয়েছে তাদের আত্মীয় স্বজন কেউ নাই, ফোন করছে যে ভাই আপনার ফেসবুকের মাধ্যমে আমাকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি, তো এয়ারপোর্টে আমার ছেলে আসছে, আমি আমার ছোটো বাইরে দিয়া এয়ারপোর্ট থেকে ওই স্টুডেন্টকে এনে আমার অফিসে 8 দিন এখানে রাখছি, আমার রেস্টুরেন্টে খাওয়াইছি ফ্রি। এই ছেলেরা তারপরে সুবিধা করে অন্য জায়গায় গেছে। এখনও একটা স্টুডেন্ট আমার এখানে আছে, আমি যতদূর পারি সাপোর্ট করতেছি। ওইটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসলে একার একজনের পক্ষে পুরো সমাজকে পরিবর্তন করে ফেলা প্রথমে হচ্ছে যে কোনো স্টুডেন্ট গেলে সবচাইতে বড় জিনিস হচ্ছে স্টুডেন্টকে আমি করজোরে বলতেছি, অডিয়েন্স যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে বলতেছি, আপনারা যাওয়ার আগে একটু প্ল্যান করেন, ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে হবে। বিগেস্ট প্ল্যান হচ্ছে আমাদের ছেলেরা কি আসলে লেখাপড়ার জন্য যায়, কিন্তু অনেস্টলি বলতেছি 20% ছেলেরা লেখাপড়া করে, 80% দে স্টার্ট দ্য জব, দে আর লুকিং নেক্সট ডে, পরের দিন চাকরি খুঁজে। আচ্ছা, তো আমি তাদেরকে বলবো যে তোমরা যাওয়ার আগে তোমরা প্রপারলি গাইড নেও, ফাইন্যান্সিয়ালি তোমরা ক্যাপাবল নি, তারপরে তোমরা ফ্লাইট করো। আমি তাদেরকে সবচাইতে বড় জিনিস হচ্ছে একটা স্টুডেন্ট যাওয়ার পরে যদি আপনি তাকে সঠিকভাবে গাইড করেন, এইটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তার কাছে, একদম ইম্পর্টেন্ট। যে ভাই তুমি আসছো এখানে, তোমার যে শেয়ার অ্যাকোমোডেশন করো, তাইলে 2টা পয়সা বাঁচবে। তুমি বাস টিকিট নেও, সিজন টিকিট নেও, ট্রেন টিকিট, সিজন টিকিট নেও, এটা করো। তুমি টেস্কো, আসডা, সুপার মার্কেট আছে, এইগুলো অনলাইনে তুমি জব সার্চ করো, পার্ট টাইম জব, এইভাবে যে তাদেরকে গাইড দেওয়া, সাপোর্ট করা, এইটা আমি মনে করি অনেক উপকার আসে তাদের। অবশ্যই এইরকম অনেকেই করতেছে। একদম আপনাদের মতো মেন্টরদেরকে আসলে পেলে তাদেরও আসলে সামনের পথ চলাটা অনেক সুগম হয়। স্যার, বাংলা ভাষায় NHS গাইডলাইন ছড়িয়ে দিতে আসলে স্থানীয় প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে আপনি কাজ করেছেন, এই জায়গাটা একটু শুনি। দেখেন, NHS হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ কেয়ার, যেটা এইটা অনেক সময় অনেক ইস্যু আছে যেগুলা লাক অফ ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের কমিউনিটিতে যায় বুঝতে অসুবিধা হয়, তখন আমরা NHSকে সাপোর্ট করি। যেমন মনে করেন একটা ইংলিশ একটা পোস্টার আছে ক্যান্সার রিলেটেড, ওকে, বা কিডনি রিলেটেড, তো যারা পড়তে পারে না ওইটা আমরা ট্রান্সলেট করে দিই, আমাদের হেল্প করি, অথবা মিডিয়ার মাধ্যমে যে তাদের মেসেজটা, বার্তাটা পৌঁছে দিই, অথবা সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, এই বার্তাটা পৌঁছে দিই। আর NHS-এ হয় কি, যখন ওই কোভিডের সময় স্পেশালি যখন NHS-এ তারা মনে করেন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কাজ করতেছে, তখন আমি মনে করেছিলাম যে এটা মোরাল একটা রেসপন্সিবিলিটি অ্যাজ এ হিউম্যান বিন, আমার একটা দায়িত্ব হয়ে গেছিল তাদেরকে কিছু সম্মান করা, অনার করা। তো আমি আমার রেস্টুরেন্ট থেকে বেশ কয়েকবার খাবার দিয়েছি, 100-200 খাবার দিয়েছি, তারা সো গ্রেটফুল। এটা শুধু খাবার দেওয়া না, আমাদের কমিউনিটিকে তাদের সাথে তুলে ধরা যে আমরাও তোমাদের সাথে আছি, তাদেরকে সাপোর্ট করা, তাদের ইন্সপায়ার করা। এই অল্প খাবার কিন্তু ডাজন্ট মেক দ্য, এটা পয়সার কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে মাত্রাটা অনেক উপরে নিয়ে গেল, যে আমাদের কাছে হিউম্যানিটি আছে, আমাদের কাছে মরালিটি আছে, দাস উই প্রুভ ইট। তো এরা সো গ্রেটফুল। এই নিউজগুলা কিন্তু এরা পত্রিকায় ফলাভাবে দিয়েছে। এই যে ব্যবসা করতেছে, আসলে ব্যবসা তো শুধু খাবার দিয়ে হয় না, সার্ভিস দিয়ে হয় না, ব্যবসার একটা টেকনিক রয়েছে। ব্যবসা যদি আপনি করতে হন, যে কোনো কিছু মানুষের দ্বারে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে আপনি
গ্রহণযোগ্যতা থাকতে হবে, তখন আপনার যে কোনো সেক্টরে ইউ কুড বি সাকসেস, নো ইস্যু। স্যার, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। বর্তমান সময়ে দেখা যায় যে শিল্প সংস্কৃতি বা মানুষের ভালো কাজ যেমন সোশ্যাল মিডিয়াতে খুব সহজে ধরা পড়ে যায়, একই সাথে একটা মানে অপসংস্কৃতি উঠে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। মানে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আছে। আপনি এই জায়গাটাকে কিভাবে দেখেন? দেখেন, আসলে এই যে আমাদের এজ এ প্যারেন্টস হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জি। দায়িত্বটা প্রথমে শুরু হবে, আমি সব সময় বলি চ্যারিটি বিগিনস ফ্রম ইয়োর হোম। ওকে, ঠিক তেমনি আপনার বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কিভাবে গাইড করবেন, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি ফার্স্ট। তারপরে আমাদের টিচারদের, তারপরে আমাদের সমাজের, তারপরে দেশের। আমাদের যেভাবে ডিজিটাল টেকনোলজি আমাদের যেভাবে মানে মনে করেন মোবাইল বা ল্যাপটপ বা এগুলার আসক্ত হচ্ছে বাচ্চাদেরকে, এই জন্য প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তাদেরকে অবশ্যই দেখতে হবে যে প্রথমে একটা সেটিং আছে, যেটা মোবাইলে বলেন, ল্যাপটপে বলেন, প্যারেন্টসের কন্ট্রোল, যে এটা মনে করেন যে পার্টিকুলার কোনো মানে খারাপ সাইড আসবে না, ওইগুলা কিন্তু ওনারা লক করে দিতে হবে ফোনের মাধ্যমে। একদম একদম। তারপরে আইপ্যাড আছে, ল্যাপটপ আছে, এইগুলা যদি ওনারা সিকিউরিটি দিয়ে সিস্টেম রাখে, তখন বাচ্চারা মনের অজান্তে, এগুলা তো অটোমেটিক অ্যাডভার্ট আসে, বাচ্চা ক্লিক করলো আরেকটা খারাপ সাইডে চলে গেল, এটা এই একটু দেখার পরে তার একটা এটার প্রতি একটা মানে অভ্যাস হয়ে গেল, পরের দিন আবার গেল, যাওয়ার যায় আস্তে আস্তে আসক্ত হয়ে যায়। এই জন্য কি করতে হবে, প্যারেন্টসদেরকে রুল এইটা প্লে করতে হবে। প্যারেন্টসের এটা দায়িত্ব হবে যে, তো প্যারেন্টস তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের মানুষ অনেক দিন দিন আগাচ্ছে, তো আমার বিশ্বাস থাকবে যে নিজের বাচ্চাদেরকে যদি আমরা আস্তে 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 এই সুযোগ করি। আর সেকেন্ডলি হবে যে বাচ্চাদেরকে আসলে দেখেন, এটা একটা পারিবারিক ঐতিহ্য বলতে হবে। আপনি যদি পরিবারে গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব পালন করেন, বলতে এটা বলছে যে আপনি সৎ থাকেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই সৎ যদি আপনার হালাল রুজি থাকে, সৎ কামাই থাকে, আপনার সততা থাকে, নিষ্ঠা থাকে, আপনি যদি দয়ালু হন, কাইন্ড হন, তাহলে বাচ্চা কাচ্চা খুব আনলাইকলি যে মিস হবে। ঠিক স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি প্রবাসে পরবাসের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান, বলতে পারেন। আসলে দেখেন, আমার মতো একজন সাধারণ মানুষকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমাকে 2-4টি কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আরটিভিকে ধন্যবাদ। আরটিভির পরিবারের সদস্য যারা রয়েছেন, স্পেশালি বিহাইন্ড দ্য সিন যারা কাজ করছেন, আমি তো টেলিভিশনের মানুষ, তার জন্য সবসময় বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেন, এডিটিং করতেছেন, ক্যামেরাম্যান, মেকআপম্যান, তাদেরকে কিন্তু আমি সর্বপ্রথম ক্রেডিট দিই। আপনারা আমার চাইতে তাদের কষ্টে, তাদের এই কষ্টের কারণে আজকের সফলতা। তা আমি এটা বলবো যে দেখেন, আরটিভি দেখবেন, এবং আরটিভির আমরা প্রবাসী যারা রয়েছে আরটিভি নিউজটা দেখি, এটা ভেরি পপুলার নিউজ, এবং এই নিউজগুলার কিন্তু অথেন্টিসিটি রয়েছে। তো আমার অনুরোধ থাকবে সবাইকে, আরটিভির পরিবারের সাথে থাকুন। আরটিভির যেগুলো যদি পছন্দ না হয়, সুন্দরভাবে তাদের মতামত দিয়ে জানান, আশা করি তারা অনেক দূরে এগিয়ে যাবে। এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে যারা রয়েছেন, অন্য কোনো গেস্টকে নিয়ে অনুষ্ঠানের পর অনুষ্ঠান যোগ্য ব্যক্তিদের, সফল ব্যক্তিদের জীবন নিয়ে তাদের আলোচনা করে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রইল আরটিভির প্রতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রবাসে পরবাসীকে সমৃদ্ধ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ। দর্শক, প্রবাস মানে শুধু দূরে থাকা নয়, প্রবাস মানে দায়বদ্ধতা। আজকের আলোচনায় আমরা দেখলাম ব্যক্তিগত সাফল্য কিভাবে সমাজ সেবার রূপ নেয়, আর হাজার মাইল দূরে থেকেও দেশের জন্য কিভাবে কাজ করা যায়। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মিজান স্যারদের মতো এই ভূমিকায় আসলে আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। এই ছিল আমাদের আজকের প্রবাসে পরবাসের পুরো আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।